আগামী 15 ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল এই জনসমুদ্রের মধ্যে আপনার মূল্য আমার যা লাগে আমার আগে কামিয়ে দিই। আগামী 15 ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল আসসালামু আলাইকুম। প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বুঝতেই পারছেন আমার গলার ভয়েস শুনে যে কিরকম লাগতেছে। আজকে আমাদের এই মহাসমাবেশে সারা দেশ থেকে জেলা, উপজেলা, থানা, শহর, বিভাগীয় শহর, বিভিন্ন জায়গা থেকে যারা উপস্থিত হয়েছেন সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যারা ঘরে বসেছিলেন, যারা আজকের এই জনসমুদ্রের শরিক হতে পারেননি, বিশেষ করে ঢাকা শহরে যারা অবস্থান করছেন, ঢাকা শহরে থেকেও যারা আজকের এই পে স্কেলের দাবিতে যেতে পারেননি, তাদেরকে আরো বেশি কৃতজ্ঞতা জানাই। কারণ আপনাদের মতো অকৃতজ্ঞ মানুষ আছে বলেই দেশে পরাজিত এই কথাটি বিবেচিত আছে। তো যাই হোক, ধন্যবাদ জানাই। আজকে এই কর্মসূচি আমাদের যে মহাসমাবেশ, আমরা মনে করি আজকের মহাসমাবেশ আমরা সফল। আজকে অনেকেই আমাদেরকে পরামর্শ দিচ্ছে যে আমরা আজকে কেন লং মার্চ করলাম না, কেন যমুনাতে গেলাম না, কেন শাহবাগে গেলাম না। কিন্তু যারা এই কথাগুলি আপনারা বলছেন, আপনারা কেন মাঠে আসলেন না? এই প্রশ্নের জবাব দিন আগে। যারা মহাসমাবেশের ডাক দিয়েছে, মহাসমাবেশ নিয়ে কি করতে হবে, কোথায় লং মার্চ করতে হবে, কোথায় যেতে হবে, সেটা যারা মহাসমাবেশ করেছে সেই সব নেতারা সেটা জানে। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, আপনারা যারা এই সাজেশনটা করছেন, এই যে একজন লিখেছেন আজকে লং মার্চ টু যমুনার দিকে রওনা হওয়ার দরকার ছিল। আপনি কি আজকের প্রোগ্রামে এসেছিলেন, মহাসমাবেশে এসেছিলেন? যারা আসেননি তারা খবর রাখেন না যে নেতারা কিভাবে দিন কাটাচ্ছে, কিভাবে তাদের দিন পার হচ্ছে, কিভাবে এই মহাসমাবেশ সফল করেছে, কিসের মধ্যে দিয়ে যে আমরা যাচ্ছি, এই কথাগুলি আপনারা কেউ বুঝতে পারেন না, কেউ জানতেও চান না। আপনারা শুধু আপনাদের কথা বলে যান, মনে করেন যে না চাইলেই সব কিছু হয়ে যায়, সব তো ছেলের হাতের মোয়া, তাই না? আজকে এই যে আমাদের এখানে নূর মোহাম্মদ চৌধুরী ভাই আজকে আমাদের প্রোগ্রামে ছিলেন, মহাসমাবেশে উপস্থিত ছিলেন। তিনি দেখেছেন যে আজকে কিভাবে জনসমুদ্রের ঢল নেমেছে। এবং আমাদের তো মহাসমাবেশ করার কথা ছিল, কোথাও লং মার্চ করা বা শাহবাগ গিয়ে দখল করা, রাস্তা দখল করার তো কথা ছিল না, তাই না? আমাদের প্রয়োজন ছিল মহাসমাবেশ করা, একটা জনসমুদ্র তৈরি করা, যাতে সরকার দেখে যে সরকারি কর্মচারীরা পে স্কেলের দাবিতে ঐক্যবদ্ধ।
আমরা সেটা দেখাতে পেরেছি। আজকে লাখো মানুষ না হলেও লাখের কাছাকাছি কর্মচারী আজকে উপস্থিত হয়েছেন। যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। তবে সবচাইতে কৃতজ্ঞতা জানাই আজকে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য, যে এনসিপির নেতারা আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন, একাত্মতা প্রকাশ করেছেন। এই জন্য এনসিপিকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। সরকারি কর্মচারীরা সবাই এনসিপির কাছে কৃতজ্ঞ। আমরা বিশেষ করে আমি আরো 2 দিন আগে বলেছি যে আজ পর্যন্ত কোনো বড় রাজনৈতিক দল আমাদের পাশে এসে দাঁড়ায়নি। আজকে আমার সেই বক্তব্যের কিছুটা হলেও পূরণ হয়েছে, যে বর্তমানে এনসিপি, যে এনসিপিরা 24-এর গণ অভ্যুত্থান ঘটালো, যে এনসিপি আজকে তরুণদের রাজত্ব কায়েম করার জন্য, তরুণদের জয়গান করার জন্য, দেশে তরুণ রাজনীতি বাস্তবায়ন করার জন্য যারা কাজ করছে, দেশকে স্বনির্ভর করার জন্য কাজ করছে, সেই এনসিপি দলই আমাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে। এবং তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এই সরকারকেই এই পে স্কেলের দাবি বাস্তবায়ন করে যেতে হবে। এবং এনসিপির যে মাহফুজ মাহমুদ শান্ত ভাই, তিনি সরাসরি বলেছেন যাতে বিজয় দিবসের আগেই এই পে স্কেলের একটা সুস্পষ্ট ঘোষণা যাতে করা হয় এবং সরকারি কর্মচারীরা যাতে হাসি মুখে কর্মস্থলে যেতে পারে। এই যে এনসিপির একটা সাপোর্ট, এটা কিন্তু সরকারের কানে অলরেডি পৌঁছে গেছে। যে এনসিপিরা যে শহীদ মিনার থেকে কর্মচারীদের পক্ষে যে ঘোষণা দিয়েছে যে বিজয় দিবসের আগেই যাতে সরকারি কর্মচারীরা পে স্কেলের গেজেট পায়, এবং এনসিপি থেকে 2 জন নেতা এসেছিলেন, তারা বক্তব্য দিয়েছেন। এবং বাংলাদেশ সচিবালয়ের সংযুক্ত কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের বাদিউল ভাইও ছিলেন। আমরা সবাই এই এনসিপিকে কৃতজ্ঞতা জানাই এবং আরও কৃতজ্ঞতা জানাই যমুনা টিভি, 21 টেলিভিশন, 71 টেলিভিশন, সময় নিউজ, তারপরে কালের কণ্ঠ এবং দ্য ডেইলি ক্যাম্পাস, আমেরিকা বাংলা সহ আরও অনেক মিডিয়া আজকে আমাদের এই নিউজগুলি কাভার করেছেন। আজকে এই নিউজগুলি কাভার করার জন্য, বিভিন্নভাবে লাইভ করার জন্য দ্য ডেইলি ক্যাম্পাস, যমুনা টেলিভিশন, বাংলা ভিশন, সময় টিভি, তারপরে আপনার এই যে 71 টেলিভিশন, এবং আরও অনেক চ্যানেলগুলি রয়েছে, যারা আমেরিকা বাংলা সহ আরও অনেকগুলো চ্যানেল রয়েছে, কালের কণ্ঠ, সবাই আজকে এই নিউজগুলি আমাদের প্রচার করেছেন, তুলে ধরেছেন। এজন্য এই মিডিয়াকে, জাতীয় ভিত্তিক এই মিডিয়াগুলোকে আমরা আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাই। আমরা আশাবাদী যে ডিসেম্বরের মধ্যেই আমরা সুস্পষ্ট একটা পে স্কেলের পজিটিভ রেজাল্ট আমরা পাবো বলে আশা করি। আর যদি ডিসেম্বরের 15 তারিখ আমাদের এই দাবি ফুলফিল না হয় এবং ডিসেম্বরের 16 তারিখ হচ্ছে বিজয় দিবস, এই 16 তারিখের বিজয় দিবসের আগে যদি আমাদের গেজেট প্রকাশিত না হয়, সুস্পষ্ট একটা সরকার থেকে বক্তব্য না আসে, তাহলে 17 তারিখ সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। দাবি আদায় ঐক্য পরিষদ থেকে এমন কর্মসূচি আসলে ঘোষণা করেছেন যে, এবং বাদিউল ভাই এই কর্মসূচি শেষের দিকে ঘোষণা করেছেন যে 17 তারিখে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে হয়তো ঘোষণা করা হয়েছে। এবং একাধিক নেতারা যারা বক্তব্যে উপস্থাপন করেছেন যে আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশন, তারপরে সরকারি গাড়ি চালক এবং আরও যে কয়েকটি প্রতিষ্ঠান, তারা ঘোষণা দিয়েছে যে তারা কর্মবিরতিতে যাবে যদি 15ই ডিসেম্বরের মধ্যে যদি আমাদের এই গেজেট প্রকাশ না হয়, তাহলে তারা কর্মবিরতিতে যাবে। এবং সারা দেশে এই কর্মবিরতি যদি হয়, তাহলে সেক্ষেত্রে বিশাল একটা চাপ সৃষ্টি হবে। তাই আমরা চাই এর আগেই যাতে আমাদের এই দাবিগুলি প্রচার করা, আমাদের এই দাবিগুলি সরকার মেনে নেয়, এবং সরকারের প্রতি আমাদের সেই আস্থা এবং সেই ভরসা রয়েছে।
মাননীয় প্রধান উপদেষ্টার এবং মাননীয় পে কমিশন চেয়ারম্যান মহোদয়ের কাছে আমাদের প্রত্যাশা, আপনারা এই কর্মচারীদের মানবেতর জীবনযাপনের দিকে খেয়াল করে মানবিক কারণে যাতে রাষ্ট্র সুশৃঙ্খলতা থাকে, রাষ্ট্রে যাতে শৃঙ্খলা বজায় থাকে, রাষ্ট্রে যাতে সুশৃঙ্খলা ফিরে আসে, যার কারণে সকল কর্মকর্তা কর্মচারী অনেক দিন আসলে সহ্য করেছে। আর আসলে এখন দেয়ালে পিঠ থেকে গেছে, আর কেউ এখন আর আসলে এই জিনিসটা পারা যায় না, আমরা আর সহ্য করতে পারতেছি না। আমাদের যে কর্মচারী ভাইরা আছে তারা আসলে যে বেতন পায় সেই বেতনে তাদের 15 দিন চলে না। তার মানে হচ্ছে আমাদের ছেলে মেয়েদের স্কুলের পড়াশোনা খরচ, বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা খরচ, আমাদের সংসার খরচ, অনেক মানুষ চলতে পারতেছে না। তাহলে আমরা চাই সরকারের কাছে যাতে সরকার দ্রুত আমাদের এই দাবিগুলি মেনে নেয়। এবং আমি আপনাদের জন্য যে শ্রমটা দিচ্ছি, যে পরিশ্রমটা আপনাদের জন্য আমি করছি, এবং সারা দেশের সরকারি কর্মচারীদের যে আমরা সাড়া পেয়েছি, এবং আজকে আমরা দেখেছি যে লোকগুলি, যে মানুষগুলি আজকে উপস্থিত হয়েছে তার 80% কর্মচারীরাই আমার আহ্বানে এসেছেন। এবং আজকে আপনারা যে আমাকে ভালোবাসেন, আপনারা যে আমাকে পছন্দ করেন, সেটার প্রমাণ আপনারা আজকে আমাকে দিয়েছেন। আমি কিন্তু আপনাদের ভালোবাসায় আজকে সিক্ত হয়েছি। আমি কিন্তু আজকে কোথাও গিয়ে স্টেজে গিয়ে আমরা দাঁড়াতে পারিনি। যারা ঘরে বসেছিলেন, মেয়েদের চুড়ি পরে, বউদের ছায়া ব্লাউজ পরে যারা ঘরে বসেছিলেন, তারা মুলার জুস, আখের জুস, খেজুরের জুস এসব কথাই বলবে। এরা হচ্ছে ভণ্ড, বাটপার, এরা মনে করেন জাতীয় বেঈমান। এরা কোনোদিন নিজেদের দাবি আদায় করার জন্য আসবে না। এরা চুরি করে, অফিসে চুরি করে, এরা মনে করেন ফাইল চুরি করে, এরা ঘুষ খায়, এরা যে কোনো অবৈধ ইনকাম করে পরিবারকে খাওয়ায়, হারাম খাওয়ায়। তাই সুতরাং তাদের কাছ থেকে কখনো ভালো কিছু আশা করা আপনাদের বোকামি। এরা কোনোদিন নিজের অধিকারের জন্য লড়াই করে না। এরা হচ্ছে অসৎ মানুষ, এরা সব সময় অসৎ মানুষ। এরা এই যে কাজগুলি করে, যারা ভণ্ডামি করে, যারা ভণ্ড বাটপার, এরা দেখবেন যে বিভিন্ন রকমের এই আজে বাজে ইঙ্গিত দিয়ে তারা কথা বলে, এটা সেটা কথা বলে। আরে বেটা, মুলার জুস খাওয়া দিছে না, এইটা দিছে না, সেইটা দিছে, তুই কেন প্রোগ্রামে আসলি না? সেইটার কৈফিয়ত আগে দে। তোরা কেন প্রোগ্রামে আসলি না? এই পে স্কেল যারা এসেছে, যেই লক্ষ মানুষগুলো আজকে এসেছে, তারা যে দাবি করে আজকে পে স্কেল বাস্তবায়ন করবে, সেই পে স্কেল খাওয়ার সময় তোদের লজ্জা লাগবে না? সেই পে স্কেল খেতে শরম লাগবে না? এরা আজকে যারা ঘরে বসেছিল মনে করবেন তারা সব হিজড়া টাইপের লোক। এদের সাহস নেই কোনো কিছুতে মোকাবেলা করা, রাজপথে আন্দোলন করার সাহস নেই। এরা সব হলো হিজড়া প্রকৃতির লোক। যেসব কর্মচারীরা আজকে আমাদের এই নিজের দাবি বাস্তবায়নের জন্য, নিজের অধিকার লড়াইয়ের জন্য, নিজের বেতন বৃদ্ধির জন্য আসেনি, দে অল আর হিজড়া ডাইরেক্ট। এরা পে স্কেল যদি হয়, তাহলে আজকে যে সকল কর্মচারীরা উপস্থিত হয়েছে তাদের ওইটা খাবে। আপনাদেরকে আরেকটা কথা বলছি, অনেকেই আছে আমার ছবি ব্যবহার করে, আমার মোবাইল নাম্বারটা পর্যন্ত ব্যবহার করে আইডি খুলছে, গ্রুপ খুলতেছে। এই সমস্ত গ্রুপ আমার না। আমার মোবাইল নম্বর দেখলেও এই সমস্ত গ্রুপ কিন্তু আমার না। এই সমস্ত গ্রুপগুলা থেকে আপনারা সতর্ক থাকবেন। এই গ্রুপগুলা থেকে যদি কোনো অপপ্রচার চালানো হয়, তার জন্য আমি দায়ী নই। এবং এই সমস্ত যে গ্রুপগুলি আছে, সেই গ্রুপগুলি আপনারা
প্রত্যাখ্যান করবেন। আমার ছবি ব্যবহার করে, আমার মোবাইল নাম্বার ব্যবহার করে যারা এই আইডি খুলেছে, যেখানে বিভিন্ন রকমের গ্রুপ খুলেছে, আইডি খুলে তারা যদি কখনো মিথ্যা তথ্য প্রচার করে, এইগুলিতে কখনো আপনারা বিভ্রান্ত হবেন না। এবং এরা এরা হচ্ছে ভুয়া ফেক আইডি খুলছে অনেকেই আমার ছবি ব্যবহার করে। আপনারা শুধু একটা কথাই মনে রাখবেন, আমার শুধু এই ভোরের আলো পেজ ছাড়া আমার আর কোনো পেজ নেই, আমার আর কোনো অন্য কোনো কিচ্ছু নেই। সুতরাং আপনারা কেউ বিভ্রান্তি হবেন না। আমার ছবি দেখে বা আমার মোবাইল নম্বর দেখে কেউ যদি কোনো কিছু লেখে ফেসবুকে বা কোনো কিছু প্রচার করে, সেটা তার জন্য আমি দায়ী নই, এবং সেগুলি আপনারা কেউ আমলে নেবেন না, সেগুলি সবাই রিপোর্ট মারবেন। আমার ছবি দেখে যদি কেউ কোনো আইডি খুলে আমার ছবি ব্যবহার করে পে স্কেলের নামে, আমি আজকে দেখলাম যে পে স্কেল আপডেট নামের একটা আইডি খুলেছে, সেখানে আমার নাম্বারটাও পর্যন্ত দিয়েছে এবং আমার ছবি দিয়েছে। এই সমস্ত গ্রুপগুলো বা এই সমস্ত পেজগুলোতে আপনারা রিপোর্ট মেরে দিবেন, এগুলি আমার না। আজকে বুঝলাম আসলে কিছু কর্মচারী, কালপিট কর্মচারী রয়েছে যারা আসলে পে স্কেল বাস্তবায়নের জন্য চায় না, তারা চায় অন্য কিছু, তারা সরকারকে বিভ্রান্ত করতে চায়। আজকে এখন যারা যে সকল সংগঠনগুলি নিজের পে স্কেল দাবিতে, যে সকল সংগঠনগুলি আজকে এই দাবি আদায় ঐক্য পরিষদের সাথে একত্রতা প্রকাশ করতে পারেনি বা আসেনি, বুঝবেন যে তারা অ্যাকচুয়ালি পে স্কেল চায় না, তারা চায় সরকারকে বিভ্রান্ত করার জন্য। তাই এই সমস্ত কারো ভণ্ডামিতে, এই সমস্ত কোনো সংগঠনের কোনো প্রোগ্রামে আপনারা কেউ যাবেন না। আচ্ছা, আজকে অনেকেই ভেবেছিল যে লং মার্চ হবে। কেন, আমরা কি বলেছিলাম যে ভাই লং মার্চ হবে? আপনারা কেন এটা ভাববেন? আমরা তো বলেছি শুধু মহাসমাবেশ। আমরা কোথাও লং মার্চ করব বা শাহবাগ দখল করব বা যমুনার দিকে যাব, এ কথা তো আমরা কখনো বলিনি। আপনারা কেন এই কথাগুলি ভাববেন বলেন? অহেতুক একটা জিনিস ভাবলেই তো হয় না, তাই না? যারা ভুল বোঝার তারা কখনো সঠিক বুঝবে না। আন্দোলন সংগ্রাম তাদেরকে করতে বলেন, আমরা তাদের আন্দোলন সংগ্রামে যাব। কেউ যদি ভুল বুঝে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না ভাই। কেউ যদি ভুল বুঝে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কারণ আমরা কখনো বলিনি যে আমরা আমরা শহীদ মিনার থেকে, মহাসমাবেশ থেকে কোথাও আমরা মুভ করব। তারা জানেই না যে মহাসমাবেশ থেকে কোথাও মুভ করে না, মহাসমাবেশ থেকে কোথাও মুভ করে না, কেউ কোনোদিন মুভ করে না। আব্দুল মালেক আইডি পেজ আমার, আব্দুল মালেক আইডি আমার একটা আব্দুল মালেক আইডি হচ্ছে, ওটা হলো ফেসবুক আইডি, পেজ না। আব্দুল মালেক ওটা আমার ফেসবুক আইডি, ওটা পেজ না। এবং ওখানে আমার পুরো ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে? ওটা আমার পুরো ডিটেলস দেওয়া আছে ওখানে। আজকে প্রায় ৮০,০০০-এর মতো লোক উপস্থিত ছিল। আজকে সব মিলিয়ে প্রায় ৭০ থেকে ৮০,০০০ কর্মচারী উপস্থিত হয়েছে। আমরা খুব খুশি যারা এসেছেন, অনেক কর্মচারী এসেছেন। আজকে এই মহাসমাবেশ ইতিহাস সৃষ্টি করেছে, আজকে মহাসমাবেশ ইতিহাস সৃষ্টি করেছে। আমরা আশা করি ভালো কিছু হবে। এখন বাকিটা আবার হয়তো সচিবালয়ের ভিতরেও কিছু কার্যক্রম থাকবে ইনশাল্লাহ। আমরা 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করি আর দাবিগুলি করতে থাকি। মহাসমাবেশ হয়ে গেছে তার মানে এই নয় যে সব কিছু শেষ হয়ে গেছে।
আমাদের কিন্তু গেজেট হওয়ার আগ পর্যন্ত দাবিগুলির কথা চালিয়ে যেতে হবে। লিডার, আপনার সাথে একসাথে জুমার নামাজ আদায় করলাম আজকে। ইকবাল হোসেন, ও আচ্ছা আচ্ছা। পরবর্তী কর্মসূচি কত তারিখ ঘোষণা হবে? 17 তারিখে। আগামী 17 তারিখে পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে, যদি এর মধ্যে আমরা ভালো কোনো রেজাল্ট না পাই। না না, আমরা তো আর রাস্তায় আন্দোলন দিব না ভাই। আমরা তো আর রাস্তায় আন্দোলন দিব না বা রাস্তায় কর্মসূচি দেব না যে এত লোক সবাইকে একসাথে উপস্থিত হতে হবে, তাই না? মুফতি ইমদাদুল হক লিখেছেন, 15 তারিখের পর কঠোর আন্দোলনে যাওয়া লাগলে তখন মনে হয় না আজকের মতো এত মানুষ পাবেন। আজ অন্তত একটা শোডাউন দিলেও মিডিয়া কাভারেজ হতো অনেক বেশি। আমরা তো আর রাস্তায় কোনো আন্দোলন দিব না যে এত মানুষ একসাথে উপস্থিত হতে হবে। এরপরে যদি কর্মসূচি দেয়া হয় তাহলে সেটা কর্মবিরতি আসবে, আর কখনো আর রাস্তায় আন্দোলন দেয়া হবে না, আর কোনো কর্মসূচি রাজপথে আসবে না। আচ্ছা, শাহেদ সালে লিখেছে, আরে ভাই সরকারের তো কি টনক নড়েনি, এত মানুষ জড়ো হলো, আপনারা লং মার্চ দিলেন না কেন? আপনি কই ছিলেন? হ্যাঁ শাহেদ সালে, আপনি কই ছিলেন? আপনি নাই, আপনি ছিলেন না বলেই তো এই যে লং মার্চ করার চিন্তাটা আমাদের মাথায় ছিল না। আপনি থাকলেই তো লং মার্চটা হতো। আপনি নাই, লং মার্চটা আমরা কারে নিয়ে করব? আপনার জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম, আপনি তো এলেন না, এজন্যই লং মার্চটা হয়নি। আচ্ছা, আমার আজকের এই লাইভে এখনো 1100 মানুষ আছেন। আপনারা একটু বলেন তো আজকের প্রোগ্রামে কারা কারা আসেন নাই? কারা কারা আজকের মহাসমাবেশে আসেন নাই তারা একটু কমেন্টস করে জানান। তারা একটু কমেন্টস করে জানান যে আজকে কারা কারা মহাসমাবেশে আসেন নাই। রেজাউল হক লেখছে কি, যমুনা ঘেরাও করতে হবে। আপনি এগিয়ে আসেন রেজাউল হক, আপনি আগে আসেন, আপনি আগে এসে ঘেরাও করেন, আমরা পিছনে আসব। মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ রেলওয়ের ভাই, মহাসমাবেশে আমরা সফল হয়েছি ইনশাল্লাহ। সময়ের অপেক্ষা, সকলে ধৈর্য ধরুন, ইনশাল্লাহ আগামী 17 তারিখে আমাদের পরবর্তী কর্মসূচি আসবে। মিজান ভাইকে অনেক ধন্যবাদ। আজকে কারা কারা আসেন নাই? মিজান ভাই লেখছে আমি আসি নাই। আমি তো দেখেছি আপনাকে, আমি তো দেখেছি। একটু জানান কারা কারা আসেন নাই, একটু আমার একটু কমেন্টস করে জানান। যারা নেগেটিভ কমেন্ট করে তারা কখনো সমাবেশে আসে না। মনিরা খানম লিখেছেন। আসসালামু আলাইকুম মালিক ভাই, সারাদিন পরিশ্রম করলাম, আপনার কি অবস্থা? আমার তো দেখেনি যে গলা জবের কি অবস্থা। নয়ন, ডিফেন্সের জব করে যাইতে পারি নাই। ডিফেন্স বাদ, ডিফেন্সের কথা হিসাবে না, ডিফেন্সরা আমাদের এই কথার আওতা মুক্ত। মাহমুদুল হাসান রানা, আপনি যাইনি, আপনি কেন আসেন নাই? মালিক ভাই আমি এসেছিলাম কর অঞ্চল 17 থেকে। সোহাগ খান, যারা এসেছিলেন তারা তো, তাদের লিখতে হবে না ভাই। যারা অসুস্থ, ঠিক আছে, ইচ্ছা করেই যারা আসে নাই, যাই হোক, অনেকেই ইচ্ছা করে আসে নাই। অনেক অনেক পুরুষ মানুষ আছে যারা মেয়ে লোকের মতো চলাফেরা করে, তারা আসতে পারে না ভাই। তাদের তো লজ্জা শরম আছে, এত লোকের মাঝে কিভাবে আসবে বলেন? কিন্তু সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা কর্মসূচি, আপনারা জেলায় জেলায় উপজেলায় আপনারা এই
কর্মসূচি, আপনাদের কর্মসূচিগুলো কিন্তু চালিয়ে যেতে হবে। জেলা উপজেলায় আপনাদের কর্মসূচি গেজেট পাওয়ার আগ পর্যন্ত দাবি দেওয়াগুলি কিন্তু চালিয়ে যেতে হবে। মাঝে মধ্যে স্লোগান দিতে হবে, বিক্ষোভ সমাবেশ করতে হবে, ঠিক আছে? ইচ্ছে থাকা সত্ত্বেও পুলিশ ভাই এসেছেন, একজন লিখেছেন ইচ্ছা থাকা সত্ত্বেও যাওয়া হওয়ার কারণে যেতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। অনেক ধন্যবাদ ভাই। ডিফেন্সের সাথে আমাদের কোনো অভিযোগ নাই, কারণ ডিফেন্সের লোকরা তো আসলে আন্দোলন সংগ্রামে আসতে পারে না, এটা আমরা ভালো করেই জানি। রেলওয়ে প্রকৌশলী বিভাগের পক্ষ থেকে 2000 কর্মচারী এসেছে ভাই। রেলওয়ে আরো অন্যান্য ডিপার্টমেন্ট থেকে এসেছে। হ্যাঁ, আমার রেলওয়ে থেকে পাকশি থেকে এসেছে, সৈয়দপুর থেকে এসেছে, যশোর থেকে এসেছে, হ্যাঁ, তারপরে ময়মনসিংহ থেকে এসেছে, খুলনা থেকে এসেছে, ফরিদপুর থেকে এসেছে, রাজবাড়ী থেকে এসেছে। আমাদের রেলওয়ের অনেক জংশন থেকে, অনেক স্টেশন থেকে রেলওয়ের কর্মচারীরা এসেছে। অনেক শুক্রিয়া তাদের কাছে, অনেক অনেক শুক্রিয়া। হতাশার বক্তব্য পোস্ট করেছেন আগে, কেন? সবাই যাবে না, যায় না, এটাই স্বাভাবিক, কিন্তু বক্তব্য পোস্ট করার সময় হেরে গেছি বা হতাশ করা উচিত নয়। আমি হেরে গেছি সেটা বলিনি, আপনি পোস্টটা ভালো করে পড়েন। আমি বলেছি যারা আসেননি, ঠিক আছে, যারা আসেননি, যদি হেরে যাই লিখেছি, যদি হেরে যাই, যে আমরা যে একবারে জিতে যাব এমনও কিন্তু বলা যায় না, যে আমরা যে যদি হেরে যাই তাহলে যারা আসেননি তাদের জন্য হেরে যাব। কারণ তারাও যদি আসতো, ঢাকা শহরে 5 লক্ষ কর্মচারী যারা ঢাকার বাহির থেকে হাজার হাজার টাকা খরচ করে, ভাড়া দিয়ে, তারা কষ্ট করে জার্নি করে এখানে ঢাকায় সমাবেশে যোগ দিয়েছে, আর ঢাকা শহরে অবস্থান করে এই কালপিট গুলা, বাটপার গুলা এই 20-30 টাকা 100 টাকা গাড়ি ভাড়া দিয়ে মহাসমাবেশে আসতে পারেনি, আসেনি, তাদের কি সুমা দেবো? তাদেরকে কি বলবো? তা আমাদের দাবি যদি বাস্তবায়ন না হয় তাহলে এই ঢাকা শহরে বসবাস করা এই কালপিটদের জন্যই হবে না, আর কোনো কথা নেই। ঢাকা শহরে বসবাস করে যারা নিজের দাবি, নিজের বেতন বাড়ানোর জন্য, নিজের দাবি আদায় করার জন্য যারা আন্দোলনে আসে নাই, তারা কালপিট, জাতীয় বেঈমান। শুধু নট অনলি কালপিট, তারা জাতীয় বেঈমান। জাতির কাছে, নিজের বিবেকের কাছে সারা জীবন ছোট হয়ে থাকবে। যারা আসে নাই তাদের বিচার আল্লাহ করবে। এই যে আমার মিজান ভাই বলেছে, তাদের বিচার আল্লাহ করবে। আর যারা দূরে, আমরা ঢাকার বাইরে থেকে যারা এসেছে, ঢাকার বাইরে থেকে যারা এসেছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। আর ঢাকার বাইরে থেকে যারা আসতে পারেনি তাদের প্রতিও আমরা অসন্তুষ্ট নই। ঢাকার বাইরে থেকে যারা আসতে পারেনি তাদের প্রতিও আমরা অসন্তুষ্ট নই। আমরা অসন্তুষ্ট সম্পূর্ণ শুধু ঢাকা শহরের লোকের জন্য, লোকের উপরে। আরে ভাই, আমার নিজের অফিসেরই তো লোকজন আসে নাই, আপনাদেরকে কি বলবো? এরা সব হলো হারামির দল, এদের অবৈধ ইনকাম আছে, ঘুষ আছে, এ কারণে তাদের পে স্কেলের দরকার নেই। অনেক ডিফেন্সের লোক সিভিল ড্রেসে আমাদের মহাসমাবেশে উপস্থিত হয়েছে। অনেক সেনাবাহিনীর অনেক সদস্য আমাদের মহাসমাবেশে উপস্থিত হয়েছে। মোশাররফ ভাই নারায়ণগঞ্জ থেকে গাড়ি চালক, কেন্দ্রীয় গাড়ি চালক নারায়ণগঞ্জ শাখার উনি সহসভাপতি সম্ভবত, ওনার এক বিশাল বহর নিয়ে আমাদের এই মহাসমাবেশে উপস্থিত হয়েছে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি মোশাররফ ভাইয়ের কাছে। যারা এসেছেন তাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তানজিম ইসলাম ভাই লিখেছেন আমরা পুলিশ বাহিনীতে যেতে চাইলো। ভাই, ডিফেন্সে যারা আছেন তাদের উপরে আমাদের কোনো
অভিযোগ নেই, কারণ তারা আসতে পারবে না, এটাই আমরা স্বাভাবিক। শান্তিপূর্ণ সমাবেশে কাজ হবে না, এভাবে শান্তিপূর্ণ সমাবেশে কাজ হবে না, রাস্তায় নামতে হবে। তা আমরা তো রাস্তায় সমাবেশ করছি। এমডি বাকের আলী, আপনি পরামর্শ দেন কিভাবে করতে হবে। আপনার পরামর্শ না হয় আমরা পরবর্তী আন্দোলন করব। মিজান ভাইও অনেক বিশাল বহর নিয়ে এসেছিলেন। আজকে মোটামুটি যারা বিভিন্ন জায়গা থেকে যারা এসেছে সবাই অনেক লোক নিয়ে এসেছে, এটা আসলে অস্বীকার করার সুযোগ নেই। সব জায়গা থেকে, এবং সবচাইতে বেশি এসেছে সরকারি গাড়ি চালক, কেন্দ্রীয় কমিটি গাড়ি চালকের পক্ষ থেকে সবচাইতে বেশি কর্মচারী এসেছে। সরকারি গাড়ি চালক যে সমিতি আছে ইসাহাক ভাইয়ের নেতৃত্বে, হুমায়ুন কবির ভাইয়ের নেতৃত্বে এবং শিমুল ভাইয়ের নেতৃত্বে অনেক বেশি লোক এসেছে সরকারি গাড়ি চালক সমিতি থেকে। আমি আসলে এখন কথা বলতে পারতেছি না, আমার গলা বসে গেছে। যাই হোক, অনেক খারাপ ভাষায় কথা বলছি, সবাই মাফ করে দিবেন। অনেকেরই অনেক কথা বলেছি, রাগে বলেছি, অভিমানে বলেছি, সবাই বিষয়টা মাফ করে দিবেন। যমুনার অভিমুখে যাইতে হবে সবাই, কি লিখলেন? যমুনার অভিমুখে যাইতে হবে, শাহবাগের মোড়ে করতে হবে মহাসমাবেশ। কোরবান আলী, শাহবাগের মোড়ে করতে হবে মহাসমাবেশ। আচ্ছা, আবার মহাসমাবেশে ডাক দিব শাহবাগে, তখন আপনি আইসেন, ঠিক আছে? কুরবান আলী, আবার মহাসমাবেশ আগামী সপ্তাহে শাহবাগে মহাসমাবেশে ডাক দিব, তখন আপনি আইসেন। গান খুঁজা পান না আপনারা, না? এই দেখেন, এই আর একজনে লিখেছে, আলমগীর মাহমুদ, পে স্কেল দিয়ে দিলে আপনাদের মতো নেতাদের কদর কমে যাবে ভাবছেন? আপনাদের চ্যানেল চলবে না, তাই হয়তো যমুনা টু লং মার্চ দেননি। কিছু মনে করবেন না, সরি ভাই, আমাকে বলতেই হইল। হ্যাঁ, আমরা তো চ্যানেল দিয়ে ভাত খাই, আমরা চ্যানেল দিয়ে ভাত খাই, আপনার মতো ছাগলের কথায় আমরা চলি। সরকার যেখানে ডান্ডাটা দেয়, গতকালকে নেতা করে কি করছে আপনারা জানেন? খবর রাখেন? এখানে আইসা উল্টাপাল্টা পরামর্শ দিতেছে। নেতারা, যারা নেতা নেতৃত্ব দিচ্ছে, যারা এই যে যাদের ডাকে এত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আইছে, তাদের মাথায় বুদ্ধি জ্ঞান নাই? তারা কিভাবে কি করতে হবে বোঝে না? আপনাদের থেকে সাজেশন নিয়ে তারপরে করতে হবে, তাই না? আপনারা প্রোগ্রামে আসবেন না, আর ঘরে বইয়া বইয়া ছায়া ব্লাউজ পরিয়া, বোর পেটিকোট পরিয়া তারপরে সাজেশন দেন লং মার্চ করতে হবে, যমুনায় যাইতে হবে, অমুকে যাইতে হবে, নালে আমাদের চ্যানেল চলবে না। আমরা চ্যানেল দিয়ে ভাত খাই? আমরা এই চ্যানেল দিয়ে ভাত খাই? ছাগল কোনখানকার! ভাই, আমরা আর কোনো কর্মসূচি দেব না। এখন আমরা যা করার করছি, এবার বাকিটা আপনারা করেন। এখন আপনারা বাকিটা আপনারা করে দেখান। আমাদের মাথায় তো এখন আর ভাই বুদ্ধি জ্ঞান নাই। যারা নেতা, যারা কেন্দ্রীয় নেতা আছে, যারা কেন্দ্রীয় নেতা আছে, তাদের মাথায় ভাই এত বুদ্ধি জ্ঞান নাই।
তাদের মাথায় যদি আজকে এত বুদ্ধি থাকতো তাহলে তো তারা যমুনা দখল করতে যাইয়া, নাহলে ওই শাহবাগ দখল করতো। এটা যখন তারা করতে পারে নাই, তাহলে তাদের মাথায় তো বুদ্ধি জ্ঞান নাই। এখন সামনের দিকে যা করবেন আপনারা করেন, আপনাদের বুদ্ধিতে আমরা চলবো। আমরা আর কোনো কর্মসূচি দেব না ভাই। পে স্কেল দিলে আপনারা ঘরে বইয়া পাবেন, আমরাও ঘরে বইয়া পাবো। এত দরকার নাই তো। আপনারা ঘরে বইয়া থাকবেন। আজকে যদি আপনারা আসতেন তাহলে ডাবল মানুষ হতো না? আপনারা যারা আসেননি আপাতত তারা সাজেশন দেওয়া থেকে বিরত থাকেন। যারা আজকে আসেন নাই, ঠিক আছে, যারা টাকা পয়সা খরচ করে এসেছে, যারা আজকে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার টাকা খরচ করে এসেছে, তারা যদি দুইটা গালিও দেয় সেটা আমাদের কাছে ভালো লাগবে। কারণ সেই লোকটা নিজে টাকা খরচ করে প্রোগ্রামে এসেছে, তখন সেই লোকটা যদি আমাদেরকে দুইটা গালিও দেয় সেটাও ভালো লাগবে। আর যারা আজকের প্রোগ্রামে আসেন নাই তারা একটু সাজেশন দেওয়া, পরামর্শ দেওয়া থেকে দূরে থাকেন। ইকবাল চয়ন, চয়ন দা, আমরা তো 16 তারিখ পর্যন্ত, 15 তারিখ পর্যন্ত আলটিমেটাম দিয়েছি ভাই। এই আলটিমেটাম শেষ না হওয়ার আগে কোনো কর্মসূচি দেয়া যায় না। আপনাদের কিছু কিছু জিনিসগুলি বুঝতে হবে। অনেক সমস্যা হয়েছে, অনেক কিছু হয়েছে যেগুলি আমরা লাইভে বলতে পারবো না, বিষয়গুলি এভাবে চিন্তা করলে হবে না। মোশাররফ ভাই কি লিখেছেন? মালিক ভাই, আপনি যখন বক্তব্য দিচ্ছিলেন তখন আমি শহীদ মিনারের শেষ প্রান্তে রাস্তায় উপরে দাঁড়িয়ে শুনেছি। ও আচ্ছা আচ্ছা, আমি আপনার চেহারাটাই একবার দেখেছি। স্টেজের স্টেজের পিছনের দিকে ছিলেন, কিন্তু পাবলিক, আমি ওখানে ঢোকার পরে কর্মচারীরা এমন ভাবে আমাকে ঘিরে ধরেছে যে আমি যে আপনার সাথে একটু সাক্ষাৎ করব, দেখা বা কথা বলবো, মানে সেই সুযোগটা আর পাইনি। আমার বরিশাল থেকে, পটুয়াখালী থেকে, আমার নিজ এলাকার যাদের কাছে গিয়ে আমরা সেদিন প্রোগ্রাম করে এসেছি, সেই লোকগুলো এসেছে। ওই লোকগুলা অন্য লোকের ভিড়ে আমার সাথে যে একটা সে ছবি তুলবে, সেই ছবিটা তারা তুলতে পারেনি। এবং সর্বমোট কথা, আমাকে পরে স্টেজ থেকে বের করে দিছে। কারণ স্টেজের মধ্যে আমি যতক্ষণ থাকি, সবাই বাঁশ টাস উল্টাইয়া ভিতরে চলে আসতেছে আমার সাথে ছবি তোলার জন্য। পরে আমি স্টেজ থেকে বিশৃঙ্খল হবে ভেবে বাইরে চলে গেছি। যেখানেই যাই সেখানেই আমাকে সবাই চারদিক থেকে ঘিরে ধরে ছবি তোলার জন্য। মানে কোনো জায়গায় গিয়ে আমি দাঁড়াতে পারিনি। অর্থাৎ আপনারা, মানে উপস্থিত কর্মচারীরা যে আমাকে এত ভালোবাসেন, এটা আসলে আমি আগে এতদিন বুঝতে পারিনি। আমাদের কর্মচারী ভাইয়েরা যে আমাকে এতটা ভালোবাসে, এটা আসলে আমি বুঝতে পারিনি। যে আমার সাথে একটা ছবি তোলার জন্য আপনারা এভাবে পাগল হবেন, আমি আসলে এই ভালোবাসাটা ডিজার্ভ করি কিনা জানি না। কিন্তু সত্যি আজকে আমার খুব গর্ব লাগছে যে আমি হয়তো আপনাদের ভালোবাসা পেয়েছি। পরবর্তী কর্মসূচি 16 তারিখে, 17 তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যেহেতু 15 তারিখ পর্যন্ত আমাদের আলটিমেটাম দেয়া আছে, তারপরে 16 তারিখ বন্ধ, 17 তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। যদি এর মধ্যে গেজেট না হয়, এর মধ্যে যদি আমরা কোনো ভালো রেজাল্ট না পাই, না আসে, তখন কেন্দ্রীয় নেতারা আহ সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি বা পরবর্তী কি হবে না হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমি আজকে আসলে আর কথা বলতে পারতেছি না ভাই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কে বলছিলেন? জি, আমি আমিনুল ইসলাম বলছিলাম, সড়ক ও জনপথ অধিদপ্তর। আমিন ভাই নাকি? আমিনুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তর। আচ্ছা আচ্ছা, বলেন। জি ভাই, আজকে খুব আশা করে গেছিলাম যে আপনার সাথে একটা ছবি করব, কিন্তু দুঃখের বিষয় এত লোক হয়েছে যে কাছাকাছি যাইতে পারি নাই। আর আপনি খুব ব্যস্ত ছিলেন, এই জন্য মানে খুব আফসোস লাগছে মনে। না, এটা আসলে বিষয় না। আপনি তো দেখেছেন যে আমি ওখানে যাওয়ার পর আমি যে এক জায়গায় একটু দাঁড়াবো, মানে একটু শান্তিতে বা একটু ফ্রিতে রিল্যাক্সে দাঁড়াইতে পারি না, সবাই এসে এমন ভাবে ঘিরে ধরে। কারে রেখে কারে না করব, আমি তো মানে আমার ইয়া দেখে অন্যরা বিরক্ত হচ্ছে, কিন্তু আমি তো কারো উপরে রাগ করতে পারি না যে আমি কাউরে বলবো যে ভাই ছবি তোলার দরকার নেই, বা এটা এটা আমি কাউরে আসলে না করতে পারি না। এখন এই জন্য সবাই আজকে কর্মসূচি কেমন হয়েছে সেটা বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত লোক যে হয়েছে এটা মানে কল্পনার বাইরে। আহ লোকে তো লোকান্বিত হয়েছে। আমরা তো আচ্ছা, অনেক প্রায়। অনেকেই বলতেছে যে আজকে আমরা কেন সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করলাম না। দেখেন, আমাদের কিন্তু উদ্দেশ্য ছিল জনসমাগম দেখানো, সরকারকে একটা চাপ সৃষ্টি করা। এবং আহ আমাদের যেহেতু 15 ডিসেম্বর পর্যন্ত সরকারকে একটা সময় দেয়া আছে, যে 15 ডিসেম্বরের মধ্যে গেজেট না হলে তখন আমরা পরবর্তী কর্মসূচিতে যাব। তা 15 ডিসেম্বর হতে তো এখনো 10 দিন বাকি, তাই না? তাহলে জি, জি। আমরা এখনই কি এই মুহূর্তে কি কর্মসূচি দেয়াটা কি দিয়ে তো আমরা 15 তারিখের আগে আমরা সেই কর্মসূচি পালন করতে পারবো না, পারবো? না, আপনারা যে, খুব মহৎ উদ্দেশ্য নিয়েই এই কর্মসূচি দিয়েছেন। এটা আহ, অনেকে অনেক কিছু বলবে, এটাতে কান দেওয়া যাবে না। না না, যদি মনে করেন কর্মসূচি আজকে ঘোষণাও করতো, সে কর্মসূচি তো আপনি 15 তারিখের আগে পালন করতে পারবেন না। কারণ আমাদের তো 15 তারিখ পর্যন্ত আমরা সর্ব সময় দিয়েছি যে না, 15 তারিখের মধ্যে আমাদের গেজেট প্রকাশ করতে হবে। তো যদি 15 তারিখের মধ্যে না হয়, তাহলে তো 16 তারিখ সরকারি বন্ধ, 17 তারিখে কর্মসূচি ঘোষণা করবেই বলেই দিয়েছি যে 17 তারিখে মহাসমাবেশ করে মানে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করা হবে। তখন আপনারা দেখবো কি কর্মসূচি যেগুলো দেয় সেগুলি কতটা পালন করেন। তখন তখন বললেন, এখন তো এখনো যেটা করবেন তখনও সেটা করবেন, সমস্যা কি? জি ভাই, আপনাদের কর্মসূচি চালিয়ে যান, সাধারণ কর্মচারীরা আপনাদের পাশে আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ধন্যবাদ ভাই। আপনারা জি, সড়ক ও জনপথ থেকে এসেছেন, অনেক ধন্যবাদ, ভালো লাগছে। আর অনেকেই আসলে বুঝে না বুঝে কমেন্টস করে যে এখান থেকেই কর্মসূচি ঘোষণা করতে হবে। আমাদের যেটা কাজ, যেটা আমাদের কাজ ছিল সেটা আমরা করেছি। আমাদের কাজ ছিল সরকারকে আমাদের একটা মানে চাপ সৃষ্টি করা, জনগণ সমাগম করে আমাদেরকে যে দেখানো যে কর্মচারীরা ঐক্যবদ্ধ আছে, সেটা আমরা দেখিয়েছি। জি, জি, ঠিক আছে, ধন্যবাদ তামিম ভাই। জি। আমাদের ইয়াতে আসবেন, সড়ক ভবনে আসবেন ইনশাল্লাহ। আপনাদের হ্যাঁ হ্যাঁ, দাওয়াত রইল। ইনশাল্লাহ জি। আসবো, ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোশাররফ ভাই একটু কলে আসেন। আচ্ছা, আমি আজকের মতো একটু লাইভটা শেষ করব।
আসলে অনেক খুব ক্লান্ত লাগছে। আজকে আপনাদেরকে শুধু এই আপডেটটা দেওয়ার ছিল যে আজকে যে সমাবেশ সফল হয়েছে, যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানানোর জন্য। আর বেসিক্যালি হচ্ছে যে পরবর্তীতে অনেকেই আসেন নাই বা আজকে কর্মসূচি কেন ঘোষণা করা হয় নাই। দেখুন, আমাদের যেহেতু কেন্দ্রীয় থেকে ডেডলাইন 15 ডিসেম্বর পর্যন্ত দেওয়া ছিল, এখন কর্মসূচি যদি মহাসমাবেশ থেকে যদি কর্মসূচি ঘোষণাও করতো, সেটাও কিন্তু আপনি 15 তারিখ 16 তারিখের আগ ছাড়া আপনি পালন করতে পারবেন না, বা এর মধ্যে কোনো কর্মসূচি আপনি দিতে মানে যেতে পারবেন না। আর যদি এর মধ্যে আমাদের গেজেট প্রকাশ না হয়, আর যদি আমরা আশানুরূপ রেজাল্ট না পাই, তাহলে তো 17 তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি দেয়াই হবে। তখন আপনারা সেটা পালন করবেন, তাই না? মহাসমাবেশ থেকেই দিতে হবে এমন তো কোনো কথা নেই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আমরা শতভাগ আশাবাদী পে স্কেল হবে ইনশাআল্লাহ। আমরা শতভাগ আশাবাদী। টিভি কি প্রচার করা নিষেধ ছিল কি? টিভি কি প্রচার করা নিষেধ ছিল কি? কার টিভিতে কে প্রচার করবে? আজকে যে আমাদের মহাসমাবেশ হয়েছে, এটা যমুনা টেলিভিশনে প্রচার করেছে, 71 টেলিভিশনে প্রচার করেছে, সময় টেলিভিশনে প্রচার করেছে, তারপরে আপনার দ্য ডেইলি ক্যাম্পাসে প্রচার করেছে, আরো অনেক মিডিয়া আছে, ও বাংলা ভিশনে প্রচার করেছে। আপনি সেগুলি না দেখে আন্তাজে যদি একটা কথা বলেন, আপনি কয়টা মিডিয়ায় দেখেছেন? না দেখেই নিজের কানকনা মোতাবেক একটা মানে আজগুবি একটা কথা বলা মানে বলতেই হবে। বিষয়টা হচ্ছে আপনি পারেন আর না পারেন, আপনাকে বিষয় কথা একটা বলতেই হবে, ঠিক আছে? বুঝতে পারতেছি। আমি এখন লাইভে যতক্ষণ থাকবো ততক্ষণ আপনারা এই আকাইনা কথা কইবেনই। আপনাদের কথা এত কিছু শোনার টাইম নাই। যারা কর্মসূচিতে আসেননি তারাই এখন আউল ফাউল কমেন্ট করতেছেন, সবাই আউল ফাউল কথা বলতেছেন আর কি। আপনারা নিজেরা দেখেন না, কোনো কিছু মানে বোঝেন না, আপনাদের কাজই হচ্ছে খোঁচা মারা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যারা আজকে এসেছিলেন মহাসমাবেশে তারা সবাই রেস্ট করেন, বাসায় গিয়ে নিজের শরীরের প্রতি খেয়াল রাখেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।